আমি মনে করি যানজটের জন্য মূল দায়ী হচ্ছে প্রাইভেট কার। প্রাইভেট কার তো বড় লোকদের জন্য। তাদেরকে কেন আপনি রাষ্ট্রীয় আপনার টাকার ভর্তুকি দিচ্ছেন? ভর্তুকি দিতে গণপরিবহনে অন্তত ৫০ লক্ষ এই যে ব্যাটারি চালিত অটোরিকশা, এই শ্রমিকরা প্রায় ৫০ লক্ষ এর সঙ্গে জড়িত আছেন। এবং এর যে মেকানিক এবং শ্রমিক বলা হচ্ছে আরও ৫০ লক্ষ। তো ১ কোটি মানুষের জীবন এবং জীবিকা ৩ দিনের মধ্যে তাদের বিকল্প কি ব্যবস্থা? কোনো শব্দ নেই, কোনো বাক্য নেই। তারা কিভাবে বিজ্ঞ আদালত হন? আদালতকে বললে তো আদালত অবমাননা হয়। বাংলাদেশের এই আদালত আইনের প্রতি আমার শ্রদ্ধা একটু কম। আমরা দেখেছি দুটো প্রধান বিচারপতিকে কিভাবে এই বাংলাদেশ থেকেই তাদের এক ধরনের কান ধরেই তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কাজে এই যে বিজ্ঞ আদালত তিনি যে মাত্র ৩ দিন সময় দিয়েছেন, আমি এটার তীব্র সমালোচনা করছি। এটা কোনো অবস্থাতেই একটা মানবিক সংবেদনশীলতার ভিতরে এটা আসলে পড়ে না। নাম্বার 1, এদের বিকল্প পুনর্বাসন কোথায়? এটা রাষ্ট্রকে ভাবতে হবে, এটা সরকারকে ভাবতে হবে। এবং এই যে ব্যাটারি রিক্সা আর মানব চালিত রিক্সা, ২ ধরনের রিক্সা কিন্তু এখানে থাকে। ইভেন এই যে ২১ শতকে উন্নয়নের কথা বলি আমরা, জিডিপি প্রবৃদ্ধির কথা বলি, আপনি দেখবেন যেগুলোতে ব্যাটারি নেই সেই রিক্সাগুলো বহুদিন আমরা বলেছি কতটা অমানবিক, এটাকে বলে ডিহিউম্যানাইজড, যে একজন মানুষ আরেকজন মানুষকে টেনে নিয়ে যায়। এবং আপনি দেখবেন দুজন যখন যাত্রীরা বসে তারা অনেক গোপন কথা বলে, অনেক স্ল্যাং কথা বলে, অনেক প্রেমালাপ পর্যন্ত করে, কিন্তু একজন মানুষ যে চালায় তার সামনে, এইটা আমরা টোটালি ডিসকনফার্ম করি, তার অস্তিত্বকে অস্বীকার করি। তিনি যেন নিজেও ওই রিক্সার প্যাডেলের যন্ত্রে পরিণত হয়ে যান। এটাকে বলা হয় একটা ডিহিউম্যানাইজ অ্যাপ্রোচ। কাজেই স্বাধীনতার ৫৩ বছর পরে এসে কোনো অবস্থাতেই মানুষকে চালিত যে প্যাডেল রিক্সা সেটা থাকতে পারে না। এখন যে ব্যাটারি চালিত রিক্সা যে চালু হয়েছে সেটাও একটা নীতিমালার মধ্যে আনতে হবে। আজকের এই যে সংবাদ সম্মেলনকেও আমি সমালোচনা করছি মোজাম্মেল ভাইকে। প্রথমে আমি বলেছি যারা এখানে ব্যাটারি চালিত রিক্সা চালায় তাদের প্রতিনিধি করায়, সত্যিকারের চালককে আমি এখানে দেখতে পেলে খুশি হতাম। আমি মালিকদের দেখে আমি খুশি হই না। আপনারা জানেন এই যে রিক্সা যে চালায় সারাদিন কষ্ট করে, সে হয়তো ১২০০-১৩০০ টাকা আয় করে অর্ধেক বেলাতে, সে পাবে ৪০০ থেকে ৫০০ টাকা, বাকি ৮০০ থেকে ৯০০ টাকা কিন্তু মালিকরা নিয়ে যাবে। এটাই কিন্তু যারা সমাজতন্ত্র নিয়ে কাজ করেন এটাকে বলা হয় সারপ্লাস ভ্যালু থিওরি। এই শ্রমিকের উদ্বৃত্ত যে মূল্য, সেখানে মালিকরা এক ধরনের তাদের শ্রমগুলোকে শোষণ করছেন। মালিক কি প্যাডেল চালায়? মালিকের কি ঘাম ঝরে? রাস্তায় কি মালিক ঝুঁকি নেয়? ঝুঁকি নেয় না। এই জন্য বলা হচ্ছে যে এই ধরনের মালিকরা বরং লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক, যারা সত্যিকারের ব্যাটারি চালায়, সত্যিকারের রিক্সা চালায়, তাদের যে সাফারিংস, তাদের যে কষ্ট, সেটা আপনি এখানে বুঝে মালিকরা কোনোদিনই টের পাবে না। কাজে তাদের দুজন প্রতিনিধি মোজাম্মেল ভাইকে বলবো, তারা আজকের এই সংবাদ সম্মেলন মিসিং আমি মনে করি। এটা একটা বড় ঘাটতি। আমাদের আত্মসমালোচনা করতে কোনো অসুবিধা নাই, এটা ভুল হয়েছে, তাদেরকে এরপর থেকে যুক্ত করা উচিত। তাদের কথা আমরা বেশি শুনতে চাই। আর এই যে বলা হচ্ছে যে যানজটের জন্য মূল দায়ী, আমি মনে করি যানজটের জন্য মূল দায়ী হচ্ছে প্রাইভেট কার, ব্যক্তি মালিকানাধীন যে গাড়িগুলো আছে। এবং আমার গত ২০ বছর ধরে কোনো ব্যক্তি মালিকানাধীন গাড়ি নাই। আমি আপনাদের কথা দিচ্ছি আমি কোনোদিন প্রাইভেট কার কিনবো না। আমি মনে করি এটা পরিবেশের জন্য ক্ষতিকর, কার্বন নিঃসরণ করে এবং এটা যানজটকে কন্ট্রিবিউট করে। এবং ঢাকা শহরে এই যানজট এই অবস্থায় ছিল না। যখনই প্রাইভেট কারে আপনি ভর্তুকি দিয়ে গ্যাস দেওয়া শুরু করলেন, পৃথিবীর কোথাও এটা নাই। প্রাইভেট কার তো বড় লোকদের জন্য। তাদেরকে কেন আপনি রাষ্ট্রীয় আপনার টাকার ভর্তুকি দিচ্ছেন? ভর্তুকি দিতে গণপরিবহনে, বাসে, যেখানে অনেক লোক একসঙ্গে যেতে পারে সেখানে ভর্তুকি দিতে হয়। প্রাইভেট কার একটা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বড় লোকদের গাড়ি, সেইখানে আপনি ভর্তুকি দিয়ে গ্যাস চালিত করেছেন। এবং তারপর থেকে ঢাকা শহরে প্রাইভেট কার কেনার বৃদ্ধি জ্যামিতিক হারে বেড়ে গেছে, কয়েক গুণ বেড়ে গেছে।